নমস্কার। আধুনিক নারীর পরিবর্তনশীল মানসিক মানচিত্র আর ভালো থাকা। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে আধুনিক নারীকে, পরিবর্তনশীল মন কি, তার সঙ্গে ভালো থাকার কি সম্পর্ক, কিভাবে আমরা আগে ভালো ছিলাম, কিভাবে এখন আমরা ভালো থাকতে পারবো। এটাও হতে পারে যে ধরুন যে অন্ধকার যুগ ছিল সেখান থেকে যখন নবজাগরণ হলো, সেটাও একটা পরিবর্তন এবং সেখানেও একটা আধুনিকতার বিষয় আছে। সুতরাং আধুনিকতা সেটা কি মানুষ, একজন মানুষকে ধরে, নাকি আধুনিকতা একটা মনোভঙ্গি, সেটা একটা ভাবার বিষয় আছে। আচ্ছা ধরুন যে নারী, কারণ এখন আমরা নবজাগরণের দিকে তাকিয়ে একটু মুখ টিপে হাসি না, কাজেই তাহলে আধুনিকতাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব এবং এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে যে জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা মেয়েরা পড়ে আছি এবং তার হাত ধরে আমাদের মন যে মোটে মাঝে মাঝে ভালো থাকে না এবং খারাপ যে হয়ে যায়, সেটাকে আমরা ভালো রাখবো কী করে। আরেকটা উদাহরণের কথা মনে পড়ছে, যেমন ধরুন বহুদিন আগে যে নারী, যে প্রাচীনা যদি বলি, যে প্রাচীনা ঘোমটার তলায় হারিকেনের আলোয় দূরে ছেলেটি পড়াশুনো করছে আর তিনি কাঠকয়লা দিয়ে অ ক খ লিখছেন, তিনি কি আধুনিক নন? আজকে আমি ঘোমটা ছাড়া এখানে বসেছি, আমি কি তাহলে না আধুনিকা? আমার চুল কাটা, আমি কি সেই আধুনিক নারী? আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা ভালো কি করে থাকব তার সুলুক সন্ধান করব আমার বিশেষ অতিথির সঙ্গে। তার আগে বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে চট করে একবার ফোন নাম্বারগুলো বলে দিই, কারণ আমি মাঝে মাঝে তো ভুলে যাই বলতে। 40073266, 40073267 যারা কলকাতা থেকে ফোন করছেন, আর যারা পশ্চিমবঙ্গ এবং দেশের বাইরে থেকে ফোন করবেন তাদের জন্য নম্বর হলো 40073269। অনেক দিন বাংলাদেশের কোনো ফোন পাচ্ছি না, আমার মাঝে মাঝে ভীষণ মন খারাপ করে এবং আমি কিন্তু মোটেই ভালো থাকতে পারি না। আপনারা কি সেটা চান? আর ইমেল করবেন কোথায়? আপনাদের দারুণ দারুণ ইমেল পাচ্ছি, এটা কিন্তু বেশ আনন্দের একটা বিষয়। ইমেল করবেন হলো bhalotheko@taratv.com। এবার আসি আমার আজকের বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আমার আজকের বিশেষ অতিথি অত্যন্ত জনপ্রিয়, আপনারা সবাই ওকে হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছেন, মনোবিদ পারমিতা মিত্র ভৌমিক। পারমিতা, অনেক অনেক অভিনন্দন, কনগ্রাচুলেশনস অ্যান্ড অনেক ভালোবাসার শুভেচ্ছা, তুই আজকে এসছিস। থ্যাংক ইউ ভেরি মাচ রত্নমালিদি, ভীষণ ভালো লাগছে এত বছর বাদে তোমার সাথে একসাথে একই প্রোগ্রামে আসতে। পারমিতা সম্বন্ধে একটু বলি, আমার বলতে ভালো লাগবে। পারমিতা এবং আমি একই ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে। ও আমার অনেক অনেক অনুজ। পারমিতা প্র্যাকটিস করেন, পারমিতার চেম্বার রয়েছে, পারমিতা খুব নামি দামি কলকাতার বিশিষ্ট হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন। পারমিতা একজন শিক্ষিকা, পারমিতা একজন প্রশিক্ষক। ও কিন্তু বহুজাতিক সংগঠনের সাথে কাজ করে এবং বিশেষ করে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। আর ওর বিশেষ আগ্রহের জায়গা হলো, কারিগরি ভাষা ব্যবহার করছি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। অর্থাৎ খুব সহজ কথায় সেটা বলতে গেলে পারমিতা যেটা করেন, আমাদের চিন্তাভাবনার যে পথ যেভাবে চলে, উনি আমাদের পথগুলোকে পরিবর্তন করে দেন যাতে আমাদের চিন্তাভাবনাগুলো অন্য বাঁক দিয়ে চলে। খুব চমৎকার থেরাপিস্ট। কাজেই আজকে আমরা শুনব পারমিতার মতামত এবং আপনাদের যে কোনো ধরনের মনের জটিল সমস্যা
যুগের সঙ্গে তাল মিলিয়ে রাখতে, পায়ে পায়ে চলতে গেলে যে অসুবিধা হয়, আপনারা ফোন করে ফেলুন। আজকে পারমিতার কাছ থেকে জেনে নিন সব জটিলতার, সব গোপন কথার সমাধান। বলো রত্নাবলী দি, আমি জানি না তুমি আমার এত প্রশংসা করলে যে আমি সত্যি আই এম ওভারওয়েলমড। আমি মানে কি বলে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আমি চেষ্টা করব যত সম্ভব সাহায্য করতে যারা ফোন করবেন। তোমার ডিসকাশনে যেটা টপিক, সেখান থেকে একটু বলি। তুমি বলছো আধুনিক নারীর যে পরিবর্তনগুলো, আধুনিকতা, একটা কথা খুব সুন্দর তুমি বললে যে শুধু যে বাইরে চেঞ্জ হয়েছি, আমরা যে ঘুমটা ছাড়া বসে আছি, এটাই যে আধুনিক মনোভাব বা এটাই যে আমাদের আধুনিকতার একটা আলটিমেট জায়গা, সেটা নয়। আধুনিকতা কিন্তু একটা মনের ভাব, একটা ডেভেলপমেন্ট। তো সেইটা কিন্তু আসে ভেতর থেকে, এবং নানা রকম, এটা কিন্তু বাইরে থেকে শিক্ষা দিয়ে বা অন্য কাউকে দেখে আসে না। সেখানে কিন্তু ধরো এক্সটার্নালি কারুর দেখে জামা কাপড় পরতে শিখলাম, বা কারুর চুল কাটা দেখে চুল কেটে ফেললাম, কি প্যান্ট পরলাম, সেখানটা কিন্তু আধুনিকতা মনোভাব আনতে গেলে দরকার শিক্ষা। শিক্ষা ছাড়া মডার্নাইজেশন হয় না। প্রথমেই বলি যে শিক্ষা যেখানে নেই সেখানে আধুনিকতা নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা অনেক পথ চলে এসেছি। যদি আমরা ধরি যে আমরা গোড়ায়, যেমন ধরো তুমি একটা যুগ ছিল যেখানে নারীরা পড়াশোনা করতেন, ধরো গার্গীর সময়, হ্যাঁ, ধরো লোপামুদ্রার সময়, তখন তাদের যে সম্মান ছিল। তারপরে যখন মোগলরা এলো, এটা হিস্ট্রিটা একটু বলি তাহলে বোঝা যাবে, তখন আমরা পর্দার মধ্যে চলে গেলাম, কারণ আমাদের তখন শুধু শরীর দিয়ে বিচার করা হতো, এবং আমরা তখন প্রপার্টি অফ দ্য হাজব্যান্ড কিংবা ফাদার কিংবা সান। এই সময় যে মেয়েদের ভেতরে রাখতে শুরু করা হলো, সাবলিমিনালি কিন্তু আমরা ওই চিন্তার মধ্যে চলে গেলাম। পরে যখন আমরা তুমি যে নবজাগরণ বলছো, যখন আমরা নারীকে শিক্ষা দিতে শুরু করলাম, যখন নারী বাইরে বেরোলেন, যখন নারী পর্দা থেকে পর্দা সরিয়ে তার মুখটা দেখালেন, ভেতর দিক থেকে চেঞ্জ কিন্তু আজও আমরা পরিপূর্ণভাবে করতে পারিনি। মানে তুমি এটাও দেখে থাকবে যে আমরা যখন একসঙ্গে কাজ করতাম পরিপূর্ণতা, যে একটা মেয়েকে বাড়ি পাঠানো কত ডিফিকাল্ট হতো। মানে সে যেহেতু বাড়ি থেকে বাইরে চলে এসছে, তাকে বাড়িতে ফেরত নিয়ে যাবে, সেই স্টিগমাটার জন্য হয়তো তাকে আধেক সময় ফেরত নিয়ে যাওয়া হতো না। তো এইরকম কিছু কিছু মানসিকতা কিন্তু রয়ে গেছে, যে মেয়ে সে বাড়ির বাইরে গেছে, তাকে আবার বাড়িতে ফেরত নিয়ে যাব না। এইভাবে চলতে চলতে আজকে আমরা অনেক কিছু লাভ করেছি। যেমন আমরা এখন চাকরি করি নিজেদের মতো করে, যারা চাকরি করেন না তারা একটা নিজেদের সত্তার, তাদের একটা পরিচয় আছে, কিন্তু অনেক কিছু হারিয়েও হয়তো ফেলেছি। স্ট্রেসটা আমাদের খুব বেশি হয়ে গেছে, সময় আমাদের কম হয়ে গেছে, সবের পেছনে ছুটতে ছুটতে অনেক সময় খুব অধৈর্য হয়ে পড়ছি। একটু আগে আমরা যেটা ডিসকাস করছিলাম, যে এই যে বাচ্চাদের মায়েরা অত্যাচার করছে, এটা তো আগে ভাবাই যেত না। হ্যাঁ, ইনফ্যাক্ট তুই বললি বলে এই প্রসঙ্গটা এখানে উত্থাপন করার একটা প্রয়োজন রয়েছে, যে আপনারা সবাই নিশ্চয়ই কাগজ খুললেই দেখছেন যে মায়েরা ছেলে মেয়েদের ওপরে ভীষণ অত্যাচার করছেন, এবং সেই অত্যাচারের ফলে কখনো কখনো সন্তানটি এতই বিপর্যস্ত হয়ে পড়ছে যে তার মানসিক মানে সন্তুলন যেটা, সেটা থাকছে না, এবং কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা মৃত্যুও হচ্ছে। এক্স্যাক্টলি। কিন্তু এই প্রসঙ্গে যাওয়ার আগে পারমিতা, আমি শুধু একটা কথা আমার দর্শক বন্ধুদের জন্য একটুখানি পরিষ্কার করে নিই, যে যখন তুই শিক্ষার কথা বলছিস, তখন কি তুই তথাকথিত শিক্ষার কথা বলছিস, মানে এডুকেশন, মানে পুঁথিগত এডুকেশনের কথা বলছিস, নাকি আমরা পারিপার্শ্বিক থেকে যা কিছু শিখি সেই শিক্ষাটাকেও তুই বলছিস? সব মিলিয়ে শিক্ষা, সামগ্রিক একটা শিক্ষা। কারণ দেখো, পুঁথিগত শিক্ষা হয়তো অনেকেরই আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু তারা ঠিক অ্যাপ্লাই করতে পারে না। এইটা আমার একটু মানে জাস্ট পরীক্ষার জন্য পড়া, সেটাকে অ্যাপ্লাই করে আনা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে তুমি বইতে পড়ছো যে ইকুয়াল রাইট দিতে হবে, কিন্তু সত্যিই কি তুমি তোমার ছেলে আর মেয়েকে একভাবে দেখছো? সত্যিই কি তুমি মেয়ের হাতে পুতুলটা তুলে দিচ্ছ আর ছেলের হাতে গাড়িটা তুলে দিচ্ছ না? সেইখানে তুমি যদি নিজেকে রেজিস্ট করতে পারো, সেখানেই তুমি যদি নিজেকে আটকাতে পারো যে না, যদি আমি পুতুল তুলে দিই আমি দুজনের হাতেই দেবো, যদি আমি গাড়ি তুলে দিই আমি দুজনের হাতেই দেবো, সেখানে তোমার কিন্তু সেই শিক্ষাটা একটা স্বীকৃতি পেল।
যেটা তুমি বইতে পড়লে। তো এইরকমভাবে শিক্ষাকে কিন্তু জীবনের সঙ্গে যুক্ত হতে হবে প্রকৃত শিক্ষা হতে গেলে, না তো সেটা শুধু পুঁথিতেই রয়ে যাবে। ঠিক, মানে এটা ক্লারিফাই। তবে আরেকটা কথা আমি একটু দর্শকদের বলি, যে যদিও আমরা আজকে পরিবর্তনশীল মন নিয়ে কথা বলছি এবং যা কিছু আমাদের ভালো থাকতে দেয় না সেই নিয়ে কথা বলছি, কিন্তু আপনাদের যদি বিশেষ কোনো সমস্যা থাকে এবং অন্য কোনো সমস্যা থাকে, আপনি কিন্তু সেটা নিয়েও আপনারা পারমিতাকে ফোন করতে পারেন, তাই না? যদি কারোর বাচ্চার নিয়ে সমস্যা হয়, সম্পর্ক নিয়ে সমস্যা হয়। ইতিমধ্যে এসে গেছে আমাদের একটা ফোন, একটু নিয়ে নিই পারমিতা। হ্যালো। হ্যালো, রত্না আন্টি। হ্যাঁ হ্যাঁ, আমি না বোলপুর থেকে বলছি। হ্যাঁ, 29শে জানুয়ারি আমার বিয়ের জন্য পেপারে অ্যাড দেয়া হয়। তো সেই সূত্রে এক ছেলেপক্ষ অনেক ছেলেপক্ষ যোগাযোগ করে। তো এক ছেলেপক্ষের সঙ্গে যোগাযোগ হয়, তারা দেখার পর বলে যে হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে, এবার আপনারা আসুন, কুষ্টি নিয়ে আসবেন। হ্যাঁ, মেয়ের হরস্কোপ। তো আমাদের বাড়ি থেকে আমার মা বাবা নিয়ে যায়, কুষ্টি নিয়ে যায়। তারপরে ওনাদের বাড়িতে যায়, যে 2-3 দিন পরে বলে যে কুষ্টি মিলেছে, তাহলে এবার আমরা বিয়ের জন্য বিয়ে দিতে চাই, এখানে বিয়ের ডেটটা ঠিক করা হোক। তো যথারীতি 29শে জুন বিয়ের ডেটটা ঠিক করা হয়। হ্যাঁ, কুষ্টি মিলেছে বলে। তারপরে আমাদের বাড়িতে ওনারা আসেন, ওই যেটা লগ্নপত্র হয় সেটা করে, সবকিছু ঠিকঠাক হয়, কিভাবে কি হবে, কোথা থেকে কি হবে। তারপরে মানে বিয়েটা যেহেতু আমাদের তো বোলপুরে বাড়ি, আর কলকাতা থেকে বিয়েটা হচ্ছিল বলে আমার মামার বাড়ি থেকে বিয়েটা দেওয়ার কথা হয় ওখান থেকে। তো আমার মা বাবা যান একদিন, যে ওখানে তো লজ বুক করতে হবে। ইতিমধ্যে ছেলের বাড়ি থেকে জানাই যে আমরা লজ টজ বুক করে নিয়েছি, আপনারা এবার তাড়াতাড়ি করুন। মা মামার বাড়ি যায়, মা আর বাবা, আর আমার সাথে ছেলের রোজ কথা হতো। আচ্ছা, রাত্রি 2-3টে অব্দি গল্প হতো। তো এবার মারা যায়, তো যেদিন যায় তার পরদিন, সেদিন রাত্রে আমার সাথে কথা হয়েছে ছেলেটি, রাত্রি 2টো অব্দি। তো নর্মাল যেমন কথাবার্তা হয় সেরকমই হয়েছে। তো সকাল 9:30টার সময় একটি মেসেজ পাঠাচ্ছি যে আমি ভালো নেই, আমার এমনি ভালো লাগছে না, মার শরীরটা খুব খারাপ। ছেলেটি মেসেজ পাঠাচ্ছে। হ্যাঁ, তো তার কিছু 9:30টায় ছেলেটি মেসেজ পাঠাচ্ছে। তো আমি বললাম যে যখন তোমার মায়ের শরীর খারাপ, তাহলে তোমার মাকে এখন তুমি আজকে অফিসে যেও না। ছেলেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, একটা ভালো রাষ্ট্রায়ত্ত সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো বললো যে ঠিক আছে, এই পর্যন্ত আমার কথা। তারপরে ওনার মেশো আমাকে ফোন করেন, করে বলেন যে তোমার বাবাকে দাও। তো আমি বললাম তো বাবা তো নেই, বাবা মামার বাড়ি গেছে, বলছে ওনাকে এক্ষুনি ফোন করতে বলো। তো বাবাকে ফোন করে, বাবা যখন ওনাদের বাড়িতে ফোন করে, বাবাকে বলে কি এটা অ্যারেঞ্জ ম্যারেজ, আর 2টো অব্দি ফোন কেন করবে মেয়ে, এটা তো হয় না অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। তারপরে ওনার মা একটি মেডিকেল কলেজেরই লেবার ইনচার্জ, উনি বলেছেন আর কি। হ্যাঁ, তাহলে উনি বলছে কি যে কুষ্টি মেলেনি। আমরা তখন দেখিনি, কুষ্টি মেলেনি, বিয়ে হবে না। আমি ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করছি যেন আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। আচ্ছা বলুন, আমি তো সব আমার নোয়া বাঁধানোর মাপ সবকিছু ওনারা নেন। হ্যাঁ, যেভাবে যা কিছু করা হয়, আমাকে বৌমা বলে সম্বোধন করে। ছেলেটিও আমাকে মানে হবু স্ত্রীর সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত সেইভাবেই ব্যবহার করে। তারপরে হুট করে বলে দিচ্ছে যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর মারা লজ ঠিক করতে গেছেন, করতে গেছেন, ঠিক সবকিছু ঠিক করার পর বলছেন না বিয়ে হবে না, কি না হরস্কোপ মেলেনি। তারপরে যখন মারা পরের দিনই সঙ্গে সঙ্গে ওই খবরটা শুনে মামার বাড়ি থেকে চলে আসে। তো আমি সন্ধ্যে 6টার সময় যখন ছেলেটিকে ফোন করছি যে আমি এসব কি শুনছি, হ্যাঁ কিছু কি হয়েছে, তখন ছেলেটি আমাকে ফোনে বলছে না না কিছু হয়নি, মায়ের শরীর খারাপ, কিছু হয়নি, মায়ের শরীর খারাপ। হ্যাঁ, তারপরে ফোন রেখে দেয়। তারপর থেকে ফোন সুইচ অফ। তো আমি জানতে চাইলাম যে কি হয়েছে, বিয়েটা হবে কি হবে না। মেসেজে জবাব আসে যে বিয়ে হবে না, মায়ের কথাই আমার কথা। কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে কেন হবে না, আপনার যদি সম্পর্ক ভাঙার অধিকার থাকে তাহলে তো আমারও জানার অধিকার আছে যে কেন হবে না বিয়েটা, কারণ আপনি প্রথমে কুষ্টি মিলিয়েছিলেন। তো তার আজ পর্যন্ত আমি কোনো জবাব পাইনি। বেশ কষ্টকর। এই মুহূর্তে তোমার পারমিতার কাছে প্রশ্নটা কি? মানে আমি এই চাপটা নিতে পারছি না। আমি তো মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে আমি ওই বাড়ির বউ হবো। আমাকে ওরাই এই স্বপ্নটা রেখেছিল। দিয়ে হুট করে আজকে বলছে যে এরকম, যে বিয়েটা হবে না। সবকিছু ঠিক, কেনাকাটি শুরু হয়ে গেছে। তারপরে আমার একটা সুন্দর ক্যারিয়ার আমি মানে ছেড়ে দিলাম, স্কুলের চাকরি আমি ছেড়ে দিলাম যে
ঠিক আছে বিয়েটা আগে করে নি, তারপরে তো চাকরি করবোই, পরে করব। তা এবার এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না, আমি আর কিছুতেই নতুন ভাবে কোনো কিছু শুরু করতে পারছি না। মানে আমার কাউকে আর বিশ্বাস হচ্ছে না, কোনো কিছু ভালো লাগছে না, মানে আমি ঘুমোতে পারছি না। আমি সাইকোলজিস্টের পরামর্শ নিচ্ছি, ওষুধও খাচ্ছি, কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না, না ঘুম আসছে না কিছু, মানে সবসময় একটা কষ্ট তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে। তোমার এই বঞ্চনা যে বোধ হচ্ছে, যে অসহায় লাগছে, তোমার সেই সঙ্গে যে রাগ হচ্ছে, এই প্রত্যেকটি অনুভূতির সাথে আমি 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 সহমর্মী। আমরা একটু জেনে নিই আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পারমিতা। আমি ভাই ওর নামটা না না, নাম বুঝিনি। বলতে অনিচ্ছুক। আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, তুমি যে বোলপুর থেকে বলছো, কষ্ট পাচ্ছ বুঝতে পারছি, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি ভেবে দেখো এরকম একটা ছেলের সঙ্গে যদি তোমার বিয়ে হয়ে যেত তাহলে তো কষ্টটা কি অবস্থা হতো। মানে যার এতটা সিদ্ধান্ত সোজা নয়, যে দাঁড়িয়ে বিয়ে করবে, সেটা মার কথা হ্যাঁ বলবে, মার কথা না বলবে, এরকম একটা পুরুষ মানুষকে বিয়ে করলে তোমার তো সারা জীবন কাঁদতে হতো। সেইটা ভেবে একটু মনকে সান্ত্বনা দাও যে তোমার সেখানে বিয়ে হয়নি, ভালোই হয়েছে। একটা কথা তুমি বললে যে তুমি কাজটা ছেড়ে দিয়েছো, আমার মনে হয় ভুলটা, বিয়ের ডিসিশনটা যত না ভুল, কাজটা ছেড়ে দেওয়া বোধহয় আরও বেশি ভুল। কারণ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতা মেয়েদের হতে পারে না। আর যে বিয়ের জন্যে চাকরি ছাড়তে হবে, আজকে আমি জোর গলায় বলবো সেরকম বিয়ে বোধহয় আমাদের না করাই ভালো। কোথাও না কোথাও গিয়ে এই রিগ্রেটস কিন্তু আমাদের মেয়েদের থেকেই যায়। যে যেমনই কাজ করো, ছোট হোক বড় হোক, কত টাকা আর্ন করছো সেটা নয়, হয়তো তোমার স্বামী তোমার থেকে অনেক বেশি আর্ন করেন, অনেক বেশি সম্মানের কাজ করেন, কিন্তু তার জন্য তোমার ছোট্ট কাজটা ছেড়ে দিতে হবে, একেবারেই সেটা ঠিক নয়। তোমার কাজ তোমার একটা সত্তা, সেই সত্তাকে কখনোই ছেড়ে বিয়ে করার কথা ভেবো না। বিয়ে করলে কাজ যদি তুমি করতে থাকো, সেখানটা তাদের মানিয়ে নিতে বলো, তাদেরকে বুঝতে দাও। যদি তোমার না নিজের ইচ্ছে থাকে যে না আমি কাজ করব না, মানে ইটস আ চয়েস, তাহলে কিন্তু আমার মনে হয় যে নিজের ইচ্ছা ছাড়া কোনো কাজ ছেড়ে সেখানে বিয়ের দিকে পা বাড়ানো একেবারেই ঠিক নয়। এবং এটা একেবারেই ভুল কথা যে তুমি চাকরি করলে তোমার ছেলে মেয়ে মানুষ হবে না, তোমার ঘর দেখা হবে না। সব কিছুই করা যায়, গুছিয়ে গুছিয়ে করা যায়, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে পড়াশোনা করে তুমি যে সমাজ থেকে, যে সমাজ তোমাকে শিক্ষা দিয়েছে, তোমায় বড় করেছে, সমাজকেও তোমার কিছু দেওয়ার থাকে, এবং সেটা ঘরের বাইরেও গিয়েও দেওয়ার যদি তোমার ক্ষমতা থাকে, নিশ্চয়ই তুমি দেবে। সবার হয়তো অপরচুনিটি থাকে না, যারা ধরো গ্রামের কাছে আছে, সুযোগ থাকে না, তাদের কথা হয়তো আলাদা, তাদের হয়তো সেরকমভাবে মেনে নিতে হয়। কিন্তু তারা যে সবসময় মনে নেন তা নয়, হয়তো মেনে নেন, শুধু মেনেই নেন, মনে নেন না। কিন্তু এ কথা ঠিক, যদি তোমার অপরচুনিটি থাকে, যদি তোমার সুযোগ থাকে, কতগুলোই বা আমাদের কত দেশের কত সংখ্যক মেয়েরই বা এরকম সুযোগ ঘটে। যদি সুযোগ থাকে ডেফিনেটলি কাজ করবে, কাজ করে তারপরে সংসার করো। না, কিন্তু ওর যে একটা প্রশ্ন ছিল পারমিতা, বিশেষ করে যে ও ঘুমোতে পারছে না, ওর এত মন, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বললো যে ও কাউকে ট্রাস্ট করতে পারছে না। তো এইটা আমি ওর হয়ে জানতে চাইছি পারমিতা, সেটা হলো যে ও কতদিনে এগুলো কাটিয়ে উঠবে, এবং এগুলো কাটিয়ে ওঠার কি কোনো বিশেষ পথ তুই একটু বাতলে দিবি প্লিজ? ঠিক বলেছো। দেখো, এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস বলি। ধরো যখন আমাদের খুব বেশি স্ট্রেস হচ্ছে, তুমি যেটা তারপরে বিরাট বিচ্ছেদ ঘটে যায়, এখন সেখানে আমাদের অনেকগুলো পজিটিভ এনার্জি ইনভেস্টেড হয়ে যায়, আমাদের অনেক ভালো লাগা, আমাদের অনেক স্মৃতি সেখানে ইনভেস্টেড থাকে, এবং একটা সম্পর্ক তৈরি হয় তার উপরে দাঁড়িয়ে। যেমন ধর তোমার সঙ্গে আমার এত কাজের একটা স্মৃতি, আজকে এখানে বসার তোমার দিকে তাকালেই আমার সেই স্মৃতিগুলো মনে আসছে, সেরকম কি ওরও যেরকম একটা সম্পর্কের যে স্মৃতিগুলো আছে সেগুলো বারবার মনে আসে। তো এই যে বারবার মনে আসা, এটা কিন্তু একটা জিনিস যেটা ভালো এবং খারাপ মানে এইরকম একটা পরিস্থিতি যেখানে সম্পর্কটা নেই, বারে মনে আসবে, ধরো কথা বলছি বা তার সঙ্গে বসে আছি, সেগুলো আরও বেশি কষ্ট দেবে। কিন্তু দুটো ব্যাপার আছে, বারে মনে আস্তে আস্তে অনেক সময় ফিকে হয়ে যায়। সেটা করতে হবে। দ্বিতীয়, বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে অনেক বেশি করে। যত মিশতে পারবে, যত ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ডসের সাথে মিশতে পারবে, তত কিন্তু দেখবে জিনিসটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। শেয়ার করতে হবে, কান্না খুব দরকার, কষ্ট হচ্ছে, কোথাও একটা এক্সপ্রেশন দরকার, যেটাকে আমরা ক্যাথারসিস বলি। নয় ওকে লিখে ফেলতে হবে, কোথাও লিখতে পারো, তুমি কোনো ডায়েরিতে লিখতে পারো তোমার কষ্টটা,
পুরো ক্রনিকল হিসেবে লিখে তুমি কাঁদো, কিংবা তুমি কাউকে যেখানে বিশ্বাস করো সেখানে বলতে পারো। অ্যাকসেপ্ট করা যে আমাকে রিজেক্ট করেছে এবং তারপরে আমাকে মানে তারপরে আমাকে যেটা এগিয়ে যেতে হবে সেই জায়গাটা মনে রাখা, সেই জায়গাটা কিন্তু কারোর সাহায্য নিলেও নিতে পারে, সেটা কেউ বড়রা হতে পারে বা কোনো প্রফেশনাল হেল্পও হতে পারে। তবে এই সময় কিন্তু অনেক সময় যেটা হয় যে অনেকে এই জায়গাটাকে ছেড়ে দেয়,